নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় চলচ্চিত্রের ভাষা বা ফিল্ম ল্যাঙ্গুয়েজ। এখন চলচ্চিত্রের জন্ম হয় 1895 সালের 28শে ডিসেম্বর ফ্রান্সের গ্র্যান্ড ক্যাফেতে প্রথম সিনেমা দেখান লুই লুমিয়ের অগাস্ট লুমিয়ের। সিনেমার নাম ছিল দ্য ট্রেন অ্যারাইভেল অফ স্টেশন, এবং সেই ছবি দেখে দর্শকরা ভয়ে পিছিয়ে গেছিল, মনে করেছিল যে ট্রেনটা বুঝি তাদের ঘাড়ে এসে পড়বে। এইটি প্রথম সিনেমার ইতিহাসের প্রথম ছবি যা দর্শকদের দেখানো হয়, এবং সিনেমার ভাষা না জেনে না বুঝে লুমিয়ের ভাইরা এই ছবিতে সিনেমার ভাষা ব্যবহার করেছে। তারপরে বেশ কিছু ছবি তৈরি করার পর তারা আরেকটি ছবি তৈরি করেন যার নাম দ্য গার্ডেনার ওয়াটারিং ইন দ্য গার্ডেন, বাগানে মালি জল দিচ্ছে। বাগানে মালি জল দিচ্ছে এবং তারপরে সঙ্গে সঙ্গে একটি বাচ্চা ছেলে এসে হোস পাইপটা চেপে ধরে। তারপর তারা দেখে, মালি দেখে যে কেন জল বন্ধ হয়ে যাচ্ছে। তখন যখন সে মুখের সামনে হোস পাইপটা নিয়ে আসে, তখন বাচ্চাটা বদমাইশি করে হোস পাইপটা ছেড়ে দেয় এবং সে ভিজে যায়। ক্যামেরা তখন নড়তো না, মুভ করতো না। সেই জন্যেই ওই ভদ্রলোক বাচ্চা ছেলেটিকে ফ্রেমের সামনে নিয়ে এসে উত্তম মধ্যম দেয় এবং ছবিটা শেষ হয়। এই ছবির মধ্যেও লুমিয়েররা না জেনে না বুঝে একটা স্টোরি এলিমেন্ট ঢুকিয়ে দিত। এখন পরবর্তী ফিল্ম মেকার জর্জ মেলিয়েস তিনি ভেবেছিলেন, তিনি যা মনস্থ করেছিলেন যে ছবিতে গল্প থাকতেই হবে, অর্থাৎ কাহিনী চিত্র বানাচ্ছেন তিনি, সেখানেও সিনেমার ভাষা ব্যবহার করেছিলেন তিনি। এখন তারপরে এডউইন এস পটার বা এডউইন সিডনি পটার তার ছবিতে এডিটিং স্টাইল এমার্জ করলো। আস্তে আস্তে তিনি বেশ কিছু বিখ্যাত ছবি করলেন, দ্য লাইফ অফ অ্যান আমেরিকান ফায়ারম্যান বা গ্রেট ট্রেন রবারি মতো। এরপরে এলেন ডি.ডাব্লিউ. গ্রিফিথ, যাকে বলা যেতে পারে আধুনিক চলচ্চিত্রের জনক। তিনি যে দুটো বিখ্যাত ছবি করলেন সেটা হচ্ছে বার্থ অফ এ নেশন এবং ইনটলারেন্স। এই ছবির মধ্যেও তিনি সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ বা ফিল্মের ভাষা ব্যবহার করেন। এখন আমাদের জানতে হবে যে এই ফিল্মের ভাষাটা কি। তার কারণ হচ্ছে সিনেমাকে প্রথম দিন থেকেই শিল্প বলে মনেই করা হতো। মনে করা হতো যে সিনেমা যেহেতু সাহিত্য বা অন্যান্য উপাদান থেকে রসদ আহরণ করে নিজে কিছু একটা বলার চেষ্টা করে, তাই এটা শিল্প হতেই পারে না। কারণ সিনেমার আগে যে সমস্ত শিল্প হিসেবে স্বীকৃত হয়েছে সেগুলো হচ্ছে লিটারেচার, মিউজিক, পেন্টিং, ডান্স, ড্রামা। এই সবগুলো থেকে সিনেমা কিছু কিছু রসদ আহরণ করে নিজেকে শিল্প হিসাবে উপস্থাপিত করতে চায়। কিন্তু প্রথম দিককার চলচ্চিত্র বোদ্ধারাই হোক বা সাহিত্যিকরাই হোক, তারা সিনেমাকে শিল্প হিসাবে মেনে নিতে পারছেন না। তার কারণ হলো তারা মনে করতেন যে সিনেমা তো ক্যামেরা দিয়ে তোলা হয়, অতএব একটা রেকর্ডিং করা হয়, তাহলে এটা কি করে শিল্প হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন আমাদের প্রত্যেকের কাছেই ক্যামেরা আছে, মোবাইলের ক্যামেরা। আমরা প্রত্যেকেই তো ফিল্ম মেকার নই। কেউ কেউ, জীবনানন্দ দাস বলেছিলেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি হয়, তেমনি কেউ কেউ ডিরেক্টর। হ্যাঁ, আমরা সকলে কিন্তু ডিরেক্টর নই। এখন এই সিনেমার ভাষা বলতে আমরা কি বুঝি? সিনেমার ভাষা বলতে আমরা সেটাই বুঝি যে কন্টেন্টের সঙ্গে ফর্মকে মিলিয়ে দেওয়ার এক অমোঘ প্রচেষ্টা থাকে পরিচালক। এখন যদি ধরা যাক সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবি নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে সত্যজিৎ রায় যে ফর্ম বা যে ট্রানজিশনগুলো ব্যবহার করেছেন সেগুলো সবই ডিজলভ। অর্থাৎ যেমন কাহিনী একটা গ্রাম বাংলার চিত্র, দারিদ্রতা চিত্র, তেমনি তিনি ফর্মের মধ্যেও খুব স্লোলি ডিজলভ ব্যবহার করেছেন। অর্থাৎ পূর্ববর্তী শট ফেড আউট করে যাচ্ছে, পরবর্তী শট ফেড ইন করছে একই সময় একই ফ্রেমে। এটাকে আমরা ডিজলভ বলি। তিনি ডিজলভ ব্যবহার করেছেন, ওয়াইপ ব্যবহার করেছেন, কাট খুব কম ব্যবহার করেছেন। কারণ ছবির কন্টেন্ট বা বিষয় যদি দ্রুতগতির হয় তাহলে কাট ব্যবহার করাটা খুব যুক্তিযুক্ত। যেমন ধরা যাক ধুম 2
এই ধরনের সিনেমাতে প্রচুর কাট ব্যবহার করে করে সিনেমাতে গতি আনার চেষ্টা করা। এইবারে সত্যজিৎ রায় যেটা করলেন সেটা পথের পাঁচালী ছবির প্রথম দৃশ্য এবং শেষ দৃশ্য যদি আমরা খুব মনোযোগ দিয়ে দেখি, তাহলে দেখবো যে সেখানে তিনি সিনেমার ভাষাতে যেটাকে বলা হয় মিজো সিন, অর্থাৎ পুটিং ইন দ্য সিন বা দৃশ্য অন্তর্ভুক্তি, একটা দৃশ্য দেখিয়েই একটা মেসেজ বা বক্তব্য দর্শকের দিকে ছুঁড়ে দিলেন, দর্শকের দিকে ছুঁড়ে দিলেন বলা যেতে পারে। দর্শক সেটা বুঝল। প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে দুর্গা উঠোনে ঝাড় দিচ্ছে, সর্বজা হরিহর কিছু একটা কথা বলছেন, সাংসারিক কথাবার্তা। পাশের একটা বাড়িতে সেখানে ইন্দির ঠাকুরন আছে, এটাও দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যে গল্পটা দেখতে চলেছি, সিনেমাটা দেখতে চলেছি, সেটা আসলে রায় পরিবারের গল্প। সেখানে সবাই অত্যন্ত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের পোশাক আশাক পরিচ্ছদ সব দেখা যাচ্ছে। এবং তাদের বাড়ির পাশে তাদের হরিহরের পিসি ইন্দির ঠাকুরন থাকে, সেটাও দেখা যাচ্ছে। অর্থাৎ বহু ব্যবহৃত ডিটেল, মিজোসিনের যেটা মূল ফান্ডা, হ্যাঁ, ডিটেলিং, সেই ডিটেলিংকে ব্যবহার করে খুব কম কথায়, প্রায় না না বলা কথাতেই, প্রায় কোনো ডায়লগ সে অর্থে খুব কম, এটা দেখিয়েই কিন্তু উনি সত্যজিৎ রায় পথের পাঁচালী ছবিটা কি নিয়ে হচ্ছে বা কি হতে চলেছে পরবর্তীকালে সেটা বুঝিয়ে দিয়েছে। এখানে ওনার মুন্সিয়ানা। এর আগে তো উনি ফিল্ম কোথাও শেখেননি, ফিল্ম করানো নেই, প্রথম ফিল্ম। যারা ইউনিটে ছিল সকলেই প্রথম। একটা কাজ ওনারা করেছিলেন, সেটা হচ্ছে জন রেনোয়া দ্য রিভার ছবি করতে এসেছিলেন। তখন জন রেনোয়ার কাছে ওনারা বলেছিলেন যে আপনি কিভাবে ছবিটা করেন সেটা আমরা দেখব, এটাকে সিনেমার ভাষায় বলে অবজার্ভ করেছিলেন। সেখান থেকেই তারা পথের পাঁচালী ছবি করার সিদ্ধান্ত নেন এবং ছবি প্রথম দৃশ্যটা আমি এরকম বললাম। এবার লাস্ট দৃশ্যের কথা ভাবুন। সেখানে দুর্গা মারা গেছে, অপু, সর্বজয়া এবং হরিহর গরুর গাড়িতে চেপে চলে যাচ্ছে এবং একটা সাপ বাড়িতে ঢুকছে, অর্থাৎ বাড়িটা পোড়ো বাড়ি হয়ে গেল এবং তারা গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে বা চলে যেতে বাধ্য হচ্ছে বলা যেতে পারে। এটাই হচ্ছে ফিল্ম ল্যাঙ্গুয়েজ। এখানে এখানেও ডিটেলিংয়ের সাহায্যে পুরো দৃশ্যটা বর্ণনা করা হয়েছে। সেই অর্থে কোনো ডায়লগ নেই, কিন্তু আমরা বুঝতে পারলাম কি ঘটতে চলেছে বা কি ঘটলো। এই ছবির মাধ্যমেই, পথের পাঁচালী ছবির মাধ্যমেই সত্যজিৎ রায় যেভাবে চলচ্চিত্রের ভাষা ব্যবহার করা শুরু করলেন, তারপর পরের পর ছবিতে তো তিনি ভাষা ব্যবহার করলেন, চলচ্চিত্রের ভাষা বেশিরভাগই মিজোসিন, তাছাড়া কাট, ফেড ইন ফেড আউট, ডিজলভ সবই করেছেন। কিন্তু আরেক সত্যজিৎ রায়ের আরেক সহতীর্থ, মানে সতীর্থ বলা যেতে পারে, ঋত্বিক কুমার ঘটক, যিনি 1952 সালে নাগরিক বলে একটা ছবি করেছিলেন, কিন্তু সেটা মুক্তি পেয়েছিল মৃত্যুর পর। তিনি ছবিতে যে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করলেন সেটা হচ্ছে মন্তাজ। মন্তাজটা কি? মন্তাজটা হচ্ছে যে এ যদি একটা শট হয় আর বি যদি আরেকটা শট হয়, তাহলে সেই শট দুটো যদি জোড়া হয় তাহলে হবে এ বি। আর এ যদি একটা শট হয়, বি যদি আরেকটা শট হয়, তাহলে এই দুটো শটের মধ্যে যদি জাক্সটাপোজিশন বা কনফ্লিক্ট বা কলিশন ঘটনা হয়, তাহলে যে তৃতীয় ভাবনার জন্ম হবে সেটা হচ্ছে সি। সত্যজিৎ রায় নিজেই বলেছেন ঋত্বিক ঘটকের ছবির ওপর কোনো বিদেশি ছবির প্রভাব নেই, তার ছবি একান্তভাবেই দেশীয় ঐতিহ্য, রামায়ণ মহাভারত থেকে নেওয়া। যদি কোনো প্রভাব থেকে থাকে তাহলে রাশিয়ান সিনেমার প্রভাব। কেন? তার কারণ পুদবকিন সেই সময় ভারতে এসেছিলেন এবং ঋত্বিক ঘটকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এখন এই মন্তাজ তত্ত্বের যিনি জনক, তার নাম সের্গেই আইজেনস্টাইন। তার বিখ্যাত ছবি ব্যাটলশিপ পোটেমকিনের গত বছর 100 বছর হলো। তার সব থেকে ওডেসা স্টেপ সিকোয়েন্স সব থেকে বিখ্যাত একটা সিকোয়েন্স। চলচ্চিত্র তাত্ত্বিকরা বলবেন যে সেখানে তিনি রিদমিক মন্তাজ বা ছান্দিক মন্তাজের ব্যবহার করেছেন। আমরা দেখব দৃশ্যের ইতিহাসে গণহত্যার একটা দৃশ্য, হাড়হিম করা দৃশ্য। খানিকটা আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় জেনারেল ডায়ার যেভাবে একটা ঘেরা জায়গাতে প্রচুর লোককে মেরে ফেলেছিলেন, সেই দৃশ্যের সাথে খানিকটা মিল পাওয়া যায়। এইবার আসি
ঋত্বিক ঘটক কোমল গান্ধার সিনেমাতে এই মন্তাজের অনেক ছবিতেই ব্যবহার করেছেন, তাই মগেরা তারা, সুবর্ণরেখা, সবচেয়ে অনেক ছবি, সব ছবিতেই প্রায় ব্যবহার করেছেন। কিন্তু কমল গান্ধার ছবিতে যেভাবে তিনি মন্তাজকে ব্যবহার করেন তা তার শৈল্পিক দক্ষতার পরিচয় বলেই আমার মনে হয়। সেটা কিরকম? ভৃগু অনসোয়া এই দুজনে পেট্রোপোল সীমান্তে নাটক করতে গেছে। ভৃগু একসময় বলে সীমান্তে যে, অনসোয়াকে বলে, দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট আলো জ্বলছে, ওটা আমাদের দেশ ছিল, কিন্তু এখন বিদেশ। এখন ওখানে যেতে গেলে কাঁটাতারের বেড়া টপকাতে হয়, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। যখন এই কথাটা বলছেন ভৃগু, সেই সময় আরেকটা শট, ট্রেনের ওপর ক্যামেরা ট্র্যাক করে, ট্রেন লাইনের ওপর ক্যামেরা ট্র্যাক করে ক্যামেরাটা বাফারে ধাক্কা খায় এবং স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। দিস ইজ মন্তাজ। এই ভৃগু অনসোয়ার কথোপকথনের দৃশ্য প্লাস এই ট্রেন লাইনের ওপরে ক্যামেরা রেখে ক্যামেরাটা চালিয়ে বাফারে ধাক্কা খাওয়ানো হলো, স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, মানে অন্ধকার হয়ে গেল, অর্থাৎ ওপারটা বিদেশ, আর যাওয়া যাবে। এই অসাধারণ মন্তাজের ব্যবহার ঋত্বিক কুমার ঘটক কোমল গান্ধার সিনেমাতে করেছে। তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে চলচ্চিত্রের ভাষা ব্যবহার করে সিনেমাকে একটা অন্য পর্যায়ে উন্নীত করা যায়। যেখানে সত্যজিৎ রায় ডিটেলিংয়ের ব্যবহার করেছেন, জিরোসিনের ব্যবহার করেছেন, সেখানে ঋত্বিক কুমার ঘটক আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিল্ম মেকার, তিনি মন্তাজ ব্যবহার করেছেন এবং দুজনেই সফল। এখন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলে বাঙালির আড্ডা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।